বন্ধুরা, আপনাদের আগে থেকে জানিয়ে রাখি, এর আগে আপনি কখনো এমন মুভি দেখেন নাই যেটা দেখে মানুষ নিজেকে ঠিক রাখতে পারে নাই। তাই এই কাহিনীটা পুরো 7 মিনিট পর্যন্ত না দেখলে আপনি জীবনের সেরা দৃশ্য দেখা মিস করবেন। এই গ্রামের এক তরুণী সবার সঙ্গেই সম্পর্ক গড়ে তোলে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে গ্রামে একের পর এক খুন হতে থাকে। প্রতি মঙ্গলবার রাতে ঘটে এই হত্যাকাণ্ড, আর খুন হওয়ার আগেই অজ্ঞাত কেউ বাড়ির দেয়ালে সম্ভাব্য শিকারদের নাম লিখে রেখে যায়। আরও বিস্ময়কর ব্যাপার হলো, যারা মারা যাচ্ছে তারা প্রত্যেকেই কোনো না কোনো পরকীয়ায় জড়িত ছিল। একই সময় প্রতি মঙ্গলবার গভীর রাতে দেখা যায় কেউ একজন 2 হাতে জ্বালানো প্রদীপ নিয়ে গ্রামের রাস্তায় হেঁটে যাচ্ছে। কেন মেয়েটি সবার সঙ্গে সম্পর্ক করে? কেন প্রতি মঙ্গলবার 2 জন করে মানুষ খুন হয়? পুলিশ কি পারবে এই রহস্যের জট খুলতে? বন্ধুরা, এই মুভিটির ফুল ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার মাথা ঘুরে যাবে। চলুন বেশি স্পয়লার না দিয়ে গল্পে ঢুকে পড়ি। গল্পের শুরু 1986 সালে। সেখানে দেখা যায় রবি ও শাইলু নামে 2 ঘনিষ্ঠ বন্ধুকে, যারা একসঙ্গে পড়াশোনা করত। একদিন তারা একটি বাগান থেকে ফল চুরি করে পালাচ্ছিল। সেই সময় রবি একটি কাজলের কৌটা এনে শাইলুকে জানায় এটি সে মহালক্ষ্মীর মন্দির থেকে এনেছে। জানা যায় শাইলু তার দিদার সঙ্গে থাকত, কারণ ছোটবেলাতেই তার মা মারা যায়। তার বাবা পরে আবার বিয়ে করে এবং শাইলুকে দিদার কাছেই রেখে দেয়। তবে মাঝে মধ্যে সে নতুন স্ত্রী সন্তান নিয়ে দিদার বাড়িতে আসত সম্পত্তির ভাগ নেওয়ার আশায়। একদিন শাইলুর দিদা স্পষ্ট জানিয়ে দেন জমি তিনি শাইলুর নামে লিখে দিয়েছেন, অন্য কেউ তা পাবে না। এতে শাইলুর বাবা ভীষণ রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সবকিছু দেখে শাইলু মন্দিরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সেখানে রবি এসে তাকে সান্ত্বনা দেয়। এ সময় রবির বাবা এসে রবিকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেয় এবং শাইলুর সঙ্গে অশোভন আচরণ করতে থাকে, যা থেকে বোঝা যায় সে দীর্ঘদিন ধরেই মেয়েটির সঙ্গে খারাপ ব্যবহার করত। সেই রাতেই খবর আসে রবিদের বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে শাইলু জানতে পারে আগুনে পুড়ে রবি ও তার বাবা মারা গেছে। প্রিয় বন্ধুর মৃত্যুতে শাইলু ভেঙে পড়ে। 10 বছর পরের দৃশ্যে দেখা যায় এক তরুণী গভীর রাতে হাতে ও মাথায় জ্বালানো প্রদীপ নিয়ে মন্দিরের দিকে দৌড়ে যাচ্ছে। তার পায়ের নুপুরের শব্দ চারদিকে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু এত দৌড়ঝাঁপের পরও প্রদীপগুলো নিভছে না। পরদিন মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একটি বাড়ির দেয়ালে বড় বড় করে 2 জনের নাম লেখা দেখতে পায়। রাজু নামে এক যুবক, যে এসব বিষয়ে কিছুটা জানত, তার অন্ধ বন্ধু পুলিকে লেখাগুলো পড়ে শোনায়। সেখানে এমন 2 জনের নাম ছিল যারা বিবাহিত হয়েও পরকীয়ায় জড়িত। যার স্ত্রীর নাম লেখা ছিল, সে প্রচণ্ড রেগে গিয়ে স্ত্রীকে হত্যা করার কথা বলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্ষেতের কুয়ার পাশে তার স্ত্রী ও তার প্রেমিকের মৃতদেহ পাওয়া যায়। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই সাব ইন্সপেক্টর মায়া তদন্তের জন্য গ্রামে আসে, কিন্তু গ্রামবাসীরা জানায় জমিদারের অনুমতি ছাড়া লাশ সরানো যাবে না। জমিদার দাবি করেন এটি আত্মহত্যা, কোনো হত্যাকাণ্ড নয়। কিন্তু মায়া সন্দেহ প্রকাশ করে পোস্টমর্টেমের প্রয়োজনীয়তার কথা বলেন। তবু জমিদার অনড় থাকে। এরপর গল্পে প্রবেশ করেন বিশ্বনাথ নামের এক ডাক্তার, যিনি ঘটনাকে নতুন মোড় দেন। ডক্টর বিশ্বনাথ ছিলেন অত্যন্ত সদালাপী ও মানবিক মানুষ। তিনি সব সময় গরিবদের সাহায্য করতেন। কারোর কাছে টাকা না থাকলেও তিনি বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিতেন। 4 দিন পর গ্রামের এক বাড়িতে এক মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়। পুরো গ্রামেই ছিল নিমন্ত্রণ। সেই অনুষ্ঠানে রাজা নামে এক ব্যক্তি হঠাৎ বলে ওঠে তার সন্দেহ শিবাইয়া ওই 2 জনকে খুন করেছে। শিবা এই গ্রামের ফটোগ্রাফার, যে বিয়েতে ছবি তুলছিল। এমন অভিযোগ শুনে শিবা ক্ষিপ্ত হয়ে রাজার সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। গ্রামের মানুষ একে অপরের ওপর চড়াও হয়। এ সময় জমিদারের স্ত্রী রাজেশ্বরী সেখানে উপস্থিত হন। তাকে দেখেই সবাই আচরণ বদলে ফেলে, যেন কিছুই ঘটেনি। রাজেশ্বরী ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং পূজা পাঠে বিশ্বাসী, তাই গ্রামবাসীরা তাকে গভীর শ্রদ্ধা করত। অন্যদিকে পুরোহিত তার স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। তিনি চিন্তিত কণ্ঠে বলেন, মন্দিরের সামনে মেলা বসানোর সময় হয়ে গেছে, অথচ হাতে 1 টাকাও নেই। তার স্ত্রী পরামর্শ দেন জমিদারের কাছে গিয়ে কিছু সাহায্য চাইতে। পরদিন পুরোহিত জমিদারের কাছে গেলে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি এসব দেবদেবীতে বিশ্বাস করেন না এবং কোনো অর্থ সাহায্যও করবেন না। অপমানিত হয়ে পুরোহিত ফিরে আসার সময় রাজেশ্বরী তাকে কিছু টাকা দিয়ে দেন, যাতে মেলার আয়োজন সুষ্ঠুভাবে করা যায়। এদিকে কেসের তদন্তে যাওয়ার পথে মায়া কলাবাগানের ভেতর এক ব্যক্তিকে দেবীর মুখোশ পরে দাঁড়িয়ে থাকতে দেখেন। গাড়ি থামিয়ে কাছে গিয়ে দেখেন সেখানে আর কেউ নেই। এই অদ্ভুত ঘটনা তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। পরদিন সন্ধ্যায় মন্দিরে মেলার আয়োজন হয়। গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে।
সেই মুখোশধারী ব্যক্তিকে আবার দেখা যায় মেলা থেকে একটু দূরে একটি ঘরের সামনে একা নাচছে। আর সেই রাতেই আবার দেখা যায় প্রদীপ জ্বালিয়ে ছুটে চলা রহস্যময়ী মেয়েটিকে। পরদিন আবার মঙ্গলবার, আবারও একটি বাড়ির দেয়ালে দুজনের নাম লেখা পাওয়া যায়। তারা দুজনই বিবাহিত হয়েও অন্য সম্পর্কে জড়িত ছিল। পরে দেখা যায় তারা একটি বড় গাছের ডালে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। মায়া ঘটনাস্থলে এসে ঘোষণা করেন এটি স্পষ্টতই হত্যা, কারণ প্রতিবার একইভাবে আত্মহত্যা হওয়া অসম্ভব। লাশের ছবি তোলার জন্যে শিবাকে ডাকা হয়, কিন্তু তাকে অস্বাভাবিকভাবে চিন্তিত দেখায়। কিছুক্ষণ পর জমিদার এলে মায়া জানান সত্য উদ্ঘাটনের জন্য পোস্টমর্টেম জরুরি। এবার জমিদার অনুমতি দেন এবং পুলিশ লাশগুলো নিয়ে যায়। মায়া গভীর চিন্তায় পড়ে যান, কেন প্রতি মঙ্গলবার রাতে এই খুনগুলো হচ্ছে। তিনি সিদ্ধান্ত নেন আগের মৃতদের কবর খুঁড়ে দেখা দরকার, কিন্তু কবর খুঁড়ে দেখা যায় ভেতরে কোনো লাশই নেই। এতে মায়া বুঝতে পারেন লাশগুলোর মধ্যেই নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ ছিল, তাই সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। পরদিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা রাত জেগে পাহারা দেবে। কেউ যদি দেয়ালে লিখতে আসে তাকে হাতে নাতে ধরা হবে। রাতে টহল দিতে গিয়ে তারা এক ছেলেকে দেয়ালে লিখতে দেখে ধরে ফেলে। অবাক হয়ে দেখা যায় সে শিবার ছোট ভাই। সেই রাতেই ডক্টর বিশ্বনাথ যখন ক্ষেতের ভেতর দিয়ে বাড়ি ফিরছিলেন, তিনি চারপাশ থেকে এক মেয়ের কান্নার শব্দ শুনতে পান। কৌতূহলী হয়ে কাছে গেলে তিনি যেন এক মেয়ের আত্মাকে দেখতে পান, যা পুরো রহস্যকে আরও গভীর করে তোলে। মেয়েটি একবার ডক্টর বিশ্বনাথের দিকে তাকিয়ে হঠাৎ ধান ক্ষেতের কুয়োর মধ্যে ঝাঁপ দেয়। দৃশ্যটি দেখে ডক্টরের যেন হুঁশ উড়ে যায়, কারণ এই মেয়েটিই ছিল শাইলু, যাকে আমরা গল্পের একেবারে শুরুতে দেখেছিলাম। গল্প আবার বর্তমান সময় থেকে 18 মাস আগের ঘটনাগুলোতে ফিরে যায়, যেখানে জানা যায় শাইলুর জীবনে ঠিক কী ঘটেছিল এবং কেন সে মারা যায়। বড় হওয়ার পর শাইলু একটি কলেজে পড়াশোনা করত। গ্রামের অন্য মেয়েদের তুলনায় সে ছিল অনেক বেশি সুন্দরী, ফলে রাস্তাঘাটে চলাফেরা করলে অনেকেই তার দিকে তাকিয়ে থাকত। কলেজের এক প্রফেসর তাকে পছন্দ করতেন, আর একসময় শাইলুও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং তা শারীরিক ঘনিষ্ঠতায় পৌঁছায়। শাইলু বিশ্বাস করেছিল মানুষটি সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু একদিন কলেজে গিয়ে সে জানতে পারে সেই প্রফেসর অন্য এক মেয়েকে বিয়ে করে ফেলেছে। ভেঙে পড়ে শাইলু। কথা বলতে গেলে প্রফেসর তাকে অপমান করে বলে, তোমার মতো মেয়েকে আমি বিয়ে করব, এবং তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এই অপমান ও বিশ্বাসঘাতকতায় শাইলু মানসিকভাবে ভেঙে পড়ে। সে প্রফেসরের দেওয়া ভালোবাসা ভুলতে পারেনি। হতাশা ও আত্মবিনাশী মানসিকতায় সে গ্রামের বিভিন্ন ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়াতে শুরু করে। ধীরে ধীরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে মানুষ তার সুযোগ নিতে থাকে। গ্রামবাসীরা শাইলুর ওপর বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা জমিদারের কাছে নালিশ জানায়। সব শুনে জমিদার সিদ্ধান্ত নেয় শাইলুকে গ্রাম ছাড়া করা হবে। পরদিন গ্রামের লোকজন একজোট হয়ে তার বাড়িতে গিয়ে তাকে মারধর করে এবং গ্রাম থেকে তাড়িয়ে দেয়। অপমান ও কষ্ট সহ্য না করতে পেরে শাইলু ক্ষেতের কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। শিবার ছোট ভাইকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। শিবা জানায় তার ভাই রাজার বোনের সঙ্গে সম্পর্কে ছিল। সে ভেবেছিল দেয়ালে তাদের নাম লিখলে হয়তো রাজা বাধ্য হয়ে তাদের বিয়ে দিয়ে দেবে, কিন্তু লেখার আগেই সে ধরা পড়ে। মায়া যখন তার হাতের লেখা দেয়ালের লেখার সঙ্গে মিলিয়ে দেখে দুটো একেবারেই আলাদা পাওয়া যায়, তাই তাকে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতেও গ্রামবাসীরা পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় এক মেয়ে 2 হাতে ও মাথায় প্রদীপ জ্বালিয়ে ছুটে যাচ্ছে। এলাকার এক মুরব্বি তাকে দেখে কাছে এগিয়ে গেলে মুহূর্তে মেয়েটিকে মা কালীর রূপে দেখতে পান। ভয়ে সে দৌড়ে পালিয়ে গিয়ে সবাইকে জানায় সে মা কালীর দর্শন পেয়েছে, কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না। অনেকে ভাবে মন্দিরের পুরোহিতের স্ত্রী মাঝে মধ্যে মা কালীর বেশে পূজা করতেন, হয়তো তাকেই দেখেছে সে। জানা যায় প্রতি মঙ্গলবার ভোরে পুরোহিতের স্ত্রী এমন সাজে মন্দিরে পূজা দিতেন। এরপর গভীর রাতে দেখা যায় ডক্টর বিশ্বনাথ চুপিসারে সেই দেয়ালের কাছে গিয়ে কিছু লিখতে যাচ্ছেন। ঠিক তখনই মায়া তাকে হাতে নাতে ধরে ফেলে। শুরু থেকেই ডাক্তারের ওপর তার সন্দেহ ছিল, কারণ গ্রামবাসীদের অগাধ বিশ্বাসের সুযোগে কেউ তাকে সন্দেহ করবে না। মায়া বলে, আপনি বলেছেন কুয়োর পাশে শাইলুর আত্মা দেখেছেন, এখন বুঝছি সেটা গুজব ছিল। ডক্টর বুঝতে পারেন সত্য প্রকাশ পেলে তার রক্ষা নেই। তিনি ব্যাগ থেকে একটি ইনজেকশন বের করে মায়াকে অজ্ঞান করে দেন।
চোখ খুলে মায়া নিজেকে একটি ঘরে বাঁধা অবস্থায় দেখতে পান। সামনে দাঁড়িয়ে ডক্টর। মায়া ক্ষোভে বলে, আমি আপনাকে ছাড়ব না। ডক্টর শান্তভাবে বলেন, আগে সব শুনুন, তারপর বিচার করুন। ডক্টর জানান, একদিন জঙ্গলের পথ দিয়ে ফেরার সময় তিনি শাইলুকে খুব খারাপ অবস্থায় পান। তিনি তাকে হাসপাতালে নিয়ে যান। শাইলু অত্যন্ত ভীত ছিল, তাই তিনি এক মহিলা ডাক্তারের কাছে তাকে দেখান। পরীক্ষার পর জানা যায় শাইলু অস্বাভাবিক নিম্ফোমেনিয়া রোগে আক্রান্ত, একটি মানসিক ও শারীরিক সমস্যা যা একজন নারীর যৌন আকাঙ্ক্ষা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। এই রোগের কারণেই শাইলু নিজের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ত। মুক্তি পাওয়ার জন্য সে নিজেকেই কষ্ট দিত। রোগটি সহজে নিয়ন্ত্রণে আসে না যতক্ষণ না ব্যক্তি নিজেকে সামলাতে পারে। ডক্টর আরও বলেন, তিনি শাইলুকে নিজের মেয়ের মতোই দেখতেন, আর শাইলুও তাকে বাবার মতো সম্মান করত। ঠিক সেই সময় জঙ্গলের ভেতরে দেখা যায় শিবা কিছু একটার খোঁজে ঘুরে বেড়াচ্ছে। ঠিক তখনই সেই মুখোশধারী ছেলেটিকে আবার দেখা যায়। হঠাৎ করেই সে শিবার উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় তুমুল লড়াই। শিবা মরিয়া হয়ে তার মুখ দেখতে চায়। সে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকে। মুখোশধারীর মুখ রক্তাক্ত হয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে ছেলেটি একটি ত্রিশূল তুলে শিবাকে আঘাত করে। ঘটনাস্থলেই শিবার মৃত্যু হয়। এদিকে ডক্টর বিশ্বনাথ মায়াকে পুরো সত্যটা জানাতে শুরু করেন। শাইলু তখন চরমভাবে ভেঙে পড়েছিল। তার খুব প্রয়োজন ছিল একজন আপন মানুষের। সেই সময় তার শৈশবের বন্ধু রবি ফিরে আসে। জীবিত রবিকে দেখে শাইলু আনন্দে আত্মহারা হয়ে যায়। সে তো জানত রবি আগুনে পুড়ে মারা গেছে। রবি রানায় সে সেদিন নিজের বাবাকে শাইলুর সঙ্গে অশোভন আচরণ করতে দেখেছিল। ক্ষোভে সে নিজের বাবাকে হত্যা করে এবং বাড়িতে আগুন লাগিয়ে দেয়, যাতে সবাই ভাবে আগুনে রবিও মারা গেছে। সেই থেকে সে ছায়ার মতো শাইলুর আশেপাশে থাকত। দিনের বেলায় মন্দিরের পেছনের একটি ঘরে লুকিয়ে থাকত এবং ভক্তদের দেওয়া প্রসাদ খেয়েই বেঁচেছিল। নিজের পরিচয় গোপন রাখতে সে মহালক্ষ্মী দেবীর আদলে একটি মুখোশ বানিয়ে নিত। রবিকে ফিরে পেয়ে শাইলু নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু একদিন রবি জানতে পারে শাইলু আত্মহত্যা করেছে। সে কিছুতেই বিশ্বাস করতে পারেনি। শাইলুর দেহ দেখে তার সন্দেহ হয় এটি আত্মহত্যা নয়, বরং খুন। তদন্ত করে সে জানতে পারে 6 জন মিলে শাইলুকে হত্যা করেছিল। তাদের মধ্যে 4 জনকে সে ইতিমধ্যেই মেরে ফেলেছে। বাকি 2 জনের একজন শিবা, যাকে সে সবই ত্রিশূল দিয়ে হত্যা করেছে। মায়া প্রশ্ন করে, অন্যজনকে? ডক্টর বলেন, জমিদারের স্ত্রী রাজেশ্বরী। শিবা ও রাজেশ্বরী গোপন সম্পর্কে জড়িত ছিল, যা জমিদার জানতেন না। রাজেশ্বরী বাইরে থেকে ধর্মপরায়ণ ও ভক্তিমতী সাজার অভিনয় করলেও বাস্তবে সে লোভী ও হিংসুটে ছিল। টাকার লোভে সে জমিদারকে বিয়ে করেছিল। শাইলু একদিন শিবা ও রাজেশ্বরীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। বিষয়টি চাপা দিতে তারা আরও 4 জনকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে শাইলুকে হত্যা করে এবং আত্মহত্যার নাটক সাজায়। বাড়ির বাইরে দাঁড়িয়ে জমিদার ডক্টর ও মায়া সব কথা শুনে ফেলে। ক্রোধে উন্মত্ত হয়ে সে বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে মারধর করে এবং শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে। এদিকে শাইলুর হত্যার প্রতিশোধ সম্পূর্ণ হওয়ায় রবি শেষবারের মতো সেই কুয়োর কাছে যায়, যেখানে শাইলু প্রাণ দিয়েছিল, এবং সেখানেই ঝাঁপ দেয়। পরদিন রাজেশ্বরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা জমিদারের বাড়ির সামনে জড়ো হয়। মায়াও সেখানে উপস্থিত হয়। তিনি জানতে চান কিভাবে এমন ঘটনা ঘটল। জমিদার ঠান্ডা গলায় বলে, সে দেবীমার ভক্ত ছিল, নিজের ইচ্ছাতেই আত্মহতি দিয়েছে। মায়া বুঝে যায় সত্যটা অন্যরকম, কিন্তু শাইলুর প্রতি সহানুভূতি ও পুরো ঘটনার জটিলতা ভেবে সে চুপ করে যায়। কিছু না বলেই বদলি নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। সেই রাতে জমিদার ডক্টরকে জানায় তিনি বাইরে দাঁড়িয়ে সব শুনেছিলেন। নিজেকে সামলাতে না পেরে রাজেশ্বরীকে হত্যা করেছেন। তারপর তিনি ডক্টরকে প্রশ্ন করেন, আপনি কিভাবে জানলেন ওই 6 জনই শাইলুকে মেরেছিল? ডক্টর উত্তর দেন, পুলি তাকে সব জানিয়েছে। যে পুলিকে সবাই অন্ধ ভাবত, সে আসলে অন্ধ ছিল না। অন্ধ সেজে সে গ্রামবাসীদের সহানুভূতি আদায় করত। শাইলুকে যখন 6 জন মিলে হত্যা করছিল, পুলি দূর থেকে পুরো ঘটনা দেখে ফেলে। পরে সে ডক্টরকে সব খুলে বলে। সেখান থেকেই ডক্টর ও রবি প্রতিশোধের পরিকল্পনা করে এবং এক এক করে সবাইকে শাস্তি দেয়। এইভাবেই শাইলুর হত্যার প্রতিশোধ সম্পূর্ণ হয়। বন্ধুরা, এটাই ছিল মঙ্গলাবারাম সিনেমার পুরো গল্প। গল্পটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না। খুব শিগগিরই আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।